আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে হচ্ছে আমরা এসএসসি কেমিস্ট্রির 2 নম্বর অধ্যায় চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথম যে টপিক সেটা হচ্ছে 2.1 পদার্থ ও পদার্থের অবস্থা। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে পদার্থটা আসলে কী জিনিস। পদার্থটা হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে হচ্ছে পদার্থ বলা হয়। তাহলে পদার্থের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ওর নির্দিষ্ট একটা ভর থাকবে এবং হচ্ছে সে জায়গা দখল করবে, তাহলে আমরা তাকে বলবো পদার্থ। পদার্থের হচ্ছে দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাহলে সে একটি পদার্থ। এখন কক্ষ তাপমাত্রায় পদার্থের অবস্থা অনুসারে পদার্থ 3 প্রকার হয়ে থাকে, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যেমন কঠিন পদার্থের উদাহরণ হিসেবে আমরা যদি বলি খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থ হয়ে থাকে। তরল পদার্থ হিসাবে যদি আমরা দেখি পানি, সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কক্ষ তাপমাত্রায় আমরা যদি দেখি, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটা হচ্ছে তোমার গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন 2.1.1 হচ্ছে আমাদের কঠিন পদার্থ। কঠিন পদার্থের হচ্ছে আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন বিশিষ্ট পদার্থকে আমরা বলবো কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট ভর থাকবে, আকার থাকবে এবং আয়তন থাকবে। কঠিন পদার্থের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি হচ্ছে কঠিন পদার্থ। আমরা যে খাবার লবণ খাই, তারপরে চিনি যেগুলো খেয়ে থাকি, এবং মার্বেলটা হচ্ছে একটা কঠিন পদার্থ। এই তিনটা পদার্থেরই একটা নির্দিষ্ট ভর, একটা নির্দিষ্ট আকার এবং একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। এরপরে একটা টপিক আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বলটা কি? সেটা হচ্ছে সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। এটা মনে করো একটা মার্বেলের মধ্যে অসংখ্য কণা আছে, এই কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, একে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল বলে। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কি? সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলে। যেটা হচ্ছে কঠিন পদার্থে এই যে আন্তঃকণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, যার ফলে মার্বেলের ক্ষেত্রে দেখবে এরা অনেক কাছাকাছি থাকে, এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি। ফলে কি হয়? আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, ফলে কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। এই জন্য কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার হয়ে থাকে। কঠিন পদার্থের মধ্যে যদি আমরা চাপ প্রয়োগ করি, এটা হচ্ছে সংকুচিত হবে না। যেমন মার্বেলের ক্ষেত্রে বাইরে থেকে চাপ প্রয়োগে এটা সংকুচিত হয় না। এখন কঠিন পদার্থের তাপমাত্রা বাড়ালে আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। যেমন মার্বেলে যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পাবে। কঠিন পদার্থের কণাগুলো চলাচল করতে পারে না, মানে এটা স্বতঃস্ফূর্তভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। যেমন মার্বেল আপনিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, কিন্তু কঠিন পদার্থ কণাগুলো নিজস্ব স্থানের মধ্যে কম্পিত হয়। অর্থাৎ মার্বেলে যে কণাগুলো আছে, এটা নিজস্ব স্থানের মধ্যে কম্পিত হতে পারে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। এরপর 2.1.2 যে টপিকটা, সেটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে এদের হচ্ছে নির্দিষ্ট একটা ভর থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, কিন্তু এদের হচ্ছে নির্দিষ্ট আকার নেই। অর্থাৎ এদের যে পাত্রের মধ্যে রাখা হবে সেই পাত্রেরই আকার ওরা নিজেদের মধ্যে ধারণ করবে, নির্দিষ্ট এদের আকার নেই। উদাহরণ হিসেবে আমরা তরল পদার্থ বলতে পারি কক্ষ তাপমাত্রায় পানি, তেল, কেরোসিন, এরা হচ্ছে তরল পদার্থ। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হবে। যদি আন্তঃকণা আকর্ষণ বলটা কম হয়, তাহলে কি হবে? এদের মধ্যে যে আন্তঃআণবিক দূরত্বটা, এটা অবশ্যই বেশি হবে। তাহলে কি হবে? তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে অধিক দূরত্বে অবস্থান করবে। এখন আমরা যদি তরল পদার্থের মধ্যে চাপ প্রয়োগ করি, তাহলে এটার আয়তন হ্রাস পায় না। আবার যদি এটার মধ্যে তাপ প্রয়োগ করা হয়, তাহলে এটার আয়তনটা বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধির যে পরিমাণ, সেটা কঠিন পদার্থের চেয়ে বেশি হবে। তুমি পানির উপর যদি চাপ প্রয়োগ করো, তাহলে এর আয়তন হ্রাস পাবে না, অটোমেটিক আবার নিজের আয়তন ফিরে পাবে। এটা যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে এটা হচ্ছে আয়তনটা বৃদ্ধি পায়, এবং আয়তন বৃদ্ধির পরিমাণ যেটা, সেটা হচ্ছে কঠিন পদার্থের চেয়ে বেশি হবে। এরপর 2.1.3 যে টপিকটা, সেটা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন
এটা নির্দিষ্ট একটা ভর আছে, কিন্তু এটা নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যেমন আমরা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলতে পারি না যে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার, ত্রিভুজ আকৃতির, এরকম কোনো আকার নেই। আবার এটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোও নেই, অর্থাৎ এটার আকার বা আয়তন নেই। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের উদাহরণ কি? সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে যে আন্তঃকণ আকর্ষণ বল এটা হচ্ছে খুবই কম, ফলে এরা অনেক হচ্ছে কি নিজের থেকে দূরে দূরে অবস্থান করবে, যেহেতু আন্তঃকণ আকর্ষণ বল খুবই কম, কণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করবে। এখন গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে যে আমরা চাপ প্রয়োগ করি তাহলে আয়তন অনেক কমে যাবে। যদি এটা বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয় গ্যাসীয় পদার্থের উপর, তাহলে এদের যে আয়তনটা থাকে এটা অনেক কমে যায়, এবং তাপমাত্রা প্রয়োগের ক্ষেত্রে এদের আয়তনটা অনেক বেড়ে যাবে। এরপর 2.2 যে টপিকটা সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্বটা কি আসলে? আমরা তো জানি সকল পদার্থের মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, যাকে আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর মধ্যে আরেকটা শক্তি থাকে যাকে বলা হয় গতিশক্তি। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এখন একটা কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থের মধ্যে যদি আমরা তাপ দেই তাহলে সেই কঠিন পদার্থের যে কণাগুলো সেটা হচ্ছে তাপ শক্তি গ্রহণ করবে এবং হচ্ছে কাঁপতে থাকবে, মানে কঠিন পদার্থের যে কণাগুলো সেটা হচ্ছে নিজস্ব অবস্থানে কাঁপতে থাকবে। ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে যাবে। তাদের মধ্যকার যে আকর্ষণ শক্তি ছিল পরস্পর কণার মধ্যে, সেই আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে যাবে এবং এটা হচ্ছে একটা গতিশক্তি প্রাপ্ত হবে। এই যে অবস্থাটা হবে কে আমরা বলবো তরল অবস্থা। এখন তরল অবস্থার উপর যদি আমরা আরও তাপ দিই তাহলে কি হবে? তরল অবস্থার কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকবে এবং গতিশক্তি অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকবে। এই যে অবস্থা এটাকে আমরা বলবো তখন গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থার উপর যদি আমরা আরও তাপ প্রয়োগ করি তাহলে গতিশক্তি আরও হচ্ছে বেড়ে যাবে। এই যে একটা সামারি, এটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মাধ্যমে হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকে পর্যন্ত এই টপিকটাই ছিল, কণার গতিতত্ত্ব পর্যন্ত। ভিডিও যদি ভালো থাকে তাহলে হচ্ছে চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।